প্রিয় শিক্ষার্থী, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষার কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের প্রিন্সিপাল স্যারের নির্দেশক্রমে আমরা আবারও তোমাদের অনলাইন ক্লাসে শুরু করতেছি। এর আগেও আমরা প্রথম দিকে একাধিক সর্বোচ্চ সংখ্যক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করেছি, সাবস্ক্রাইব করেছি। তোমরা সেগুলো অনেকেই দেখেছো, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছ। এই ধারাবাহিকতায় আমরা আবারও অনলাইন শিক্ষার কার্যক্রম শুরু করেছি। এর আগেও তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেকচার আপলোড করা হয়েছে। আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, উদ্ভিদবিদ্যার দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আর আজকের ক্লাসের আলোচ্য বিষয় আমাদের মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। প্রথম লেকচারে আমরা অ্যামাইটোসিস সম্পর্কে আলোচনা করেছি। আলোচনা করেছি। দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব মাইটোসিস সম্পর্কে আলোচনা করব। মাইটোসিস শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া, ইংরেজি হচ্ছে ইকুয়েশন, বাংলায় বলা হয়ে থাকে সমীকরণিক বিভাজন। ইকুয়েশন সমীকরণ মানে সমান, দুই পাশে সমান থাকে। তাহলে মাইটোসিস গ্রিক শব্দ, ইংরেজি ইকুয়েশন, বাংলায় সমীকরণিক বিভাজন বলা হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানী স্টার্স বার্জার 1875 সালে ক্রোমোজোমের বিভাজন লক্ষ্য করে। নিউক্লিয়াসে যেটা থাকে। পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে স্যালামেন্ডার নামক প্রাণীর দেহে মাইটোসিস বিভাজনটা বর্ণনা করে। তাহলে বিজ্ঞানী স্টার্স বার্জার ক্রোমোজোমের বিভাজন লক্ষ্য করলেন, সমান সংখ্যক ক্রোমোজোম হয়ে থাকে। পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং স্যালামেন্ডার নামক একটা সামুদ্রিক বা একটা প্রাণীর দেহে মাইটোসিস বিভাজনটা তিনি বর্ণনা করেন। মাইটোসিস বিভাজন জীবের কোথায় হয়ে থাকে? মাইটোসিস বিভাজন সহজ কথায় বহুকোষী জীবের দেহকোষে হয়, বডি সেল। বহুকোষী জীবের দেহকোষে হয়, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে মাইটোসিস হয়। উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে বডি সেলে মাইটোসিসের ফলে উদ্ভিদ এবং প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। আমরা যে ছোট ছিলাম, ছোট থেকে যে বড় হয়েছে, আমাদের হাত পা চোখ কান নাক এগুলো যে বড় হয়, লম্বা মোটা হয়ে থাকে উদ্ভিদ প্রাণী, এর কারণ হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিস উদ্ভিদ এবং প্রাণীর বডি সেল বা দেহকোষে হয়। মাইটোসিসের কারণে উদ্ভিদ এবং প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। মাইটোসিস উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে সম্পূর্ণ হলেও দেহের কিছু কিছু কোষ আছে যেখানে খুব দ্রুত গতিতে বিভাজিত হয়, কিছু কিছু কোষ আছে যেখানে বিভাজন করে থেমে যায়, কিছু কিছু কোষ আছে যাদের বিভাজন একেবারেই হয় না। যেমন আমাদের হাতে যত দ্রুত মাইটোসিস হয়েছে, নাকে কিন্তু অত দ্রুত মাইটোসিস হয়নি। তার মানে হাতের মাইটোসিসটা একটু দ্রুত হয়েছে, নাকের মাইটোসিস সামান্য সময় হয়ে থেমে গেছে। আবার কিছু কিছু কোষ আছে মাইটোসিস হয় না। কিন্তু আমাদের আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, আরবিসি রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকায় মাইটোসিস হয়। আমাদের বিপি ব্লাড প্লাটিলেট অর্থাৎ প্লাটিলেট অনুচক্রিকা থ্রম্বোসাইটে মাইটোসিস হয়। আমাদের নার্ভ সেল, স্নায়ুকোষ, স্নায়ু টিস্যুতে মাইটোসিস হয় না। উদ্ভিদের আবার স্থির কোষে মাইটোসিস হয়।
তাহলে দেহকোষে মাইটোসিস হলেও কিছু কিছু কোষ আছে যেগুলোতে মাইটোসিস হয়। এগুলো আপনাকে মনে রাখতে হবে কোন কোন কোষে মাইটোসিস হয় না। লোহিত রক্তকণিকায় মাইটোসিস হয় না, অনুচক্রিকায় মাইটোসিস হয় না, স্নায়ু কোষে মাইটোসিস হয় না, চোখের লেন্সের কোষে মাইটোসিস হয় না, এরপর উদ্ভিদের স্থির কোষে মাইটোসিস হয় না। তবে মাইটোসিস সবচেয়ে বেশি হয়ে থাকে বর্ধিষ্ণু অঞ্চল, মানে যে অংশগুলো সবচেয়ে বেশি বড় হয়, লম্বা হয়ে থাকে, সেগুলোতে উদ্ভিদের মাইটোসিস সবচেয়ে বেশি হয়ে থাকে। মাইটোসিস বিভাজন কাকে বলা হয়? যে কোষ বিভাজন পদ্ধতিতে বহুকোষী জীবের দেহকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবারে বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন সম আকৃতি বিশিষ্ট সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলা হয়। অর্থাৎ এটা যদি আমরা একটা কোষ ধরে থাকি, যদি আমাদের বডি সেল বা দেহকোষ ধরে থাকি, তাহলে মাইটোসিসে বললাম কি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বহুকোষী জীবের দেহকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম, এটা নিউক্লিয়াস, এই দুটো ক্রোমোজোম, নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবারে বিভাজিত। এই নিউক্লিয়াস ভেঙে দুইটা নিউক্লিয়াস, এই দুটো ক্রোমোজোম ভেঙে চারটে ক্রোমোজোম। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বহুকোষী জীবের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবারে বিভাজিত হয়ে সম্পূর্ণ সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে, সমান সংখ্যক মানে এখানে যতগুলো ক্রোমোজোম আছে ঠিক এখানেও ততগুলো ক্রোমোজোম আছে, এখানে যতগুলো নিউক্লিয়াস আছে এখানে ততগুলো নিউক্লিয়াস আছে। তাহলে সমগুণ সম্পন্ন সম আকৃতি বিশিষ্ট সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে দুইটি অপত্য কোষ তৈরি করে, হুবহু দুইটি অপত্য কোষ তৈরি করে থাকে, তাকে মাইটোসিস বিভাজন বলা হয়। এই জন্য মাইটোসিসকে সমীকরণিক বিভাজন। এই কোষের যে বৈশিষ্ট্য ঠিক এই কোষে একই বৈশিষ্ট্য, এই কোষ এবং এই কোষ, এই তিনটে কোষের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই সমান। এই জন্য মাইটোসিসকে ইকুয়েশনমূলক বিভাজন বা সমীকরণিক বিভাজন বলা হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বহুকোষী জীবের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবারে বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন সম আকৃতি বিশিষ্ট সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে থাকে, এই ধরনের বিভাজনকে বলা হয়ে থাকে মাইটোসিস বিভাজন বলা হয়। আর এখান থেকে যে কোশ্চেনটা আসে সবচেয়ে বেশি, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়। তার কারণ মাইটোসিসে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হুবহু মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যার সমান। এটাকে যদি আমরা মাতৃকোষ ধরে থাকি, মাতৃকোষ, আর এটা হচ্ছে অপত্য কোষ, অপত্য কোষ। তাহলে মাতৃকোষ অপত্য কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যা সমান হওয়ার কারণে মাইটোসিসকে ইকুয়েশনমূলক বিভাজন বলা হয়। তাহলে বাবা শিক্ষার্থী, মাইটোসিস অর্থ করলাম, মাইটোসিস বিভাজন বর্ণনা করেছেন কে, মাইটোসিস কোথায় হয়, মাইটোসিসের সংখ্যাটাও আমরা করলাম। এরপরে মাইটোসিসের বৈশিষ্ট্য আমরা পড়ব। আমরা সংজ্ঞাটা পড়লে মাইটোসিসের বৈশিষ্ট্যটা আমরা পাব। প্রথমেই মাইটোসিস বহুকোষী জীবের দেহকোষে হয়। মাইটোসিসের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার ভাঙে। মাইটোসিসের দুইটি কোষ, একটি কোষ থেকে দুইটি কোষ তৈরি। 4 নম্বর বৈশিষ্ট্য, মাইটোসিসের দুইটি কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়। 6 নম্বর বৈশিষ্ট্য, মাইটোসিসের ফলে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি পায়। এই মাইটোসিসের বৈশিষ্ট্য এবং মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, এটা আমাদের মাইটোসিসকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করা, এটা আমাদেরকে করতে হবে। তাহলে আমি আবারও বলতেছি মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কি। প্রথমে মাইটোসিস জীবের দেহকোষ বা বডি সেলে হয়। 2 নম্বর, মাইটোসিসের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার ভাঙে। 3 নম্বর, মাইটোসিসের ফলে একটা কোষ থেকে দুইটি অপত্য কোষ তৈরি হয়। 4 নম্বর, দুইটি অপত্য কোষী ক্রোমোজোমের সংখ্যা নিউক্লিয়াস ও বহু মাতৃকোষের মতো হয়। 5 নম্বর, মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনমূলক বিভাজন বলা হয়। 6 নম্বর, তোমার মাইটোসিস বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণী দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি। এটা হচ্ছে আমাদের মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্য। আর মাইটোসিসকে সমীকরণিক বিভাজন কেন বলবো? মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলার কারণ
মাইটোসিসের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান। এরপরে মাইটোসিস সম্পর্কে আমরা আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজনকে বর্ণনার সুবিধার্থে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ক্যারিওকাইনেসিস, দুই নম্বর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বলতে বলা হয় নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস বলা হয় থাকে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস বলা হয় সাইটোপ্লাজমের বিভাজন। একটা নিউক্লিয়াসের বিভাজন আর একটা সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ক্যারিওকাইনেসিস বিজ্ঞানী শ্লাইখার নামক একজন বিজ্ঞানী 1879 সালে বর্ণনা করেছেন। বিজ্ঞানী শ্লাইখার 1879 সালে। সাইটোকাইনেসিস বিজ্ঞানী উইকহাম 1887 সালে সাইটোকাইনেসিস বিভাজন বর্ণনা করেছেন। তবে শুধু আমরা এই বর্ণনা পরবর্তী ক্লাসে করবো বাবা। এখানে শুধু মনে রাখবো মাইটোসিসকে বর্ণনা শুরু করতে দুই ভাগে, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াস বিভাজন আর সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম বিভাজন। তবে এই দুইটা বিভাজনের মধ্যবর্তী আর একটা কিছু বিভাজন বা কিছু সময় দেখায় থাকে ইন্টারফেস দশা বলে। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের মধ্যবর্তী কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই প্রস্তুতিমূলক কাজকে বলা হয় ইন্টারফেস দশা। কোষকে প্রস্তুতিমূলক ভাবে বলা হয় থাকে ইন্টারফেস দশা। তাহলে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের মধ্যবর্তী দশাকে বলা হয়ে থাকে ইন্টারফেস দশা। এখন আমরা একটা কোষ বিভাজন সম্পর্কে একটা সামগ্রিক একটা গ্রাফ আমরা দেখব। একটা কোষ, আমরা যদি এটাকে আমরা একটা কোষ কল্পনা করে থাকি, বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক 53 সালে, বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক নামক দুইজন বিজ্ঞানী 1953 সালে এই তোমার কোষ বিভাজন সম্পর্কে একটা তথ্য দিয়েছেন, যেটাকে কোষ চক্র বলা হয়। এটাকে যদি আমরা একটা কোষ ধরি, বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্কের মধ্যে এই কোষটাকে তিনি দুই ভাগে ভাগ করেছেন। এই অংশকে তিনি বলেছেন মাইটোসিস, আর পুরো অংশকে বলেছেন ইন্টারফেস। সামান্য অংশ মাইটোসিস আর বেশিরভাগ অংশ হচ্ছে কি ইন্টারফেস। অর্থাৎ তার বর্ণনা মতে ইন্টারফেসে কোষ বিভাজনের 90 থেকে 95% সময় ব্যয় হয়ে থাকে, আর মাইটোসিসে মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয়। ইন্টারফেস দশায় কোষ বিভাজনের সবচেয়ে বেশি সময় ব্যয় হয়ে থাকে, 90 থেকে 95% সময় ব্যয় হয়ে থাকে। মানে কোষ বিভাজন হবে কিনা এই প্রস্তুতি নিতেই, কোষের প্রস্তুতি নিতেই 90 থেকে 95% সময় ব্যয় করতে হবে। আর একটা কোষ থেকে দুইটা কোষ হতে সময় লাগে মাত্র 5 থেকে 10%। এখানে এইভাবে বলা হয়েছে আমাদের দেহের কোষ বিভাজন যদি 24 ঘন্টা লাগে একটা কোষ বিভাজন হতে, ইন্টারফেস কোষ বিভাজনের সময় ব্যয় হয়ে থাকে 22 ঘন্টা 40 মিনিট, আর মাইটোসিসে মাত্র 1 ঘন্টা 20 মিনিট সময় ব্যয় হয়ে থাকে। যাই হোক বাবা, আমরা বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল একটা কোষকে দুই ভাগে ভাগ করেছে তার বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করতে। একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে ইন্টারফেস বা ইফেজ বলা হয়। ইন্টারফেস মাইটোসিসে 5 থেকে 10% সময় ব্যয় হয়, আর ইন্টারফেসে 90 থেকে
90% সময় ব্যয় করে। এই ইন্টারফেসকে আবার গণনার সুবিধা 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে G1, একটা হচ্ছে S এবং G2। G1, S, G2। G1 এ 30 থেকে 40% সময় ব্যয় করে, S এ 30 থেকে 50% সময় ব্যয় করে, G2 তে 10 থেকে 20% সময় ব্যয় করে। বাকি এখানে অর্থাৎ এই 90% সময়ের মতো G1 দশায় সময় ব্যয় হয় 30 থেকে 40%, S দশায় সময় ব্যয় হয়ে থাকে 30 থেকে 50%, G দশায় সময় ব্যয় হয়ে থাকে 10 থেকে 20%, আর মাইটোসিসে 5 থেকে 10% সময় ব্যয় হয়। এইটুকু সময় ব্যয় করে কোষ বিভাজক তার চক্রটা সম্পন্ন করে। এখন ইন্টারফেসে যে প্রস্তুতি হয় কি কি হয়ে, এখানে একটা এনজাইম ব্যবহার হয় সিডিকে, সাইক্লিক ডিপেন্ডেন্ট কাইনেস নামক একটা এনজাইম ব্যবহার হয়। এছাড়াও আর একটা উপাদান প্রোমোটিং ফ্যাক্টর পাওয়া যায়, আমরা সেগুলো পরে আলোচনা করবো। এখানে শুধু মনে রাখি G1 একটা কোষ ভেঙে আর একটা কোষ হবে কিনা এই সিদ্ধান্ত নেয় হচ্ছে G1। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, মেজর বৈশিষ্ট্য। কোষ বিভাজন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে হচ্ছে G1, এবং G1 এ 30 থেকে 40% সময় ব্যয়। S হচ্ছে সংশ্লেষ দশা। S এর কাজ হচ্ছে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ করা। একটা কোষ ভেঙে যখন 2টে কোষ হবে, একটা কোষে ডিএনএ থাকলে নতুন যে কোষ হবে সেখানেও ডিএনএ দিতে হবে। এই জন্য S দশায় একটা গ্যাসের ডিএনএ থেকে 2টে ডিএনএ বা ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হবে, সেটা S দশায় আছে, ডিএনএ পরিমাণ দ্বিগুণ হবে। সময় ব্যয় হয়ে থাকে 30 থেকে 50%। এরপর G2 দশায় কোষ বিভাজনের জন্য যে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, স্পিন্ডল যন্ত্রের জন্য যে তন্তু প্রয়োজন সেই তন্তুগুলো সে তৈরিতে সাহায্য করবে। স্পিন্ডল যন্ত্র সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত পাবো ইনশাআল্লাহ। তাহলে এই G1 এ বললাম কোষ বিভাজন হবে কিনা সিদ্ধান্ত নেয় 30 থেকে 40% সময়। S এর ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, 30 থেকে 50% সময়। G2 তে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য তন্তুর সৃষ্টি হয়ে থাকে, এখানে 10 থেকে 20% সময় ব্যয় করে। এইটুকু সময় একত্রে বলবো কি আমরা ইন্টারফেস দশা। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটা দশায় চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট, এখানে চেক পয়েন্ট আছে। এটা সঠিকভাবে না হওয়া পর্যন্ত এটা শুরু হবে না। এখানে আবার চেক পয়েন্ট আছে, এই পাশে তো না, এই পাশে যে আবার চেক পয়েন্ট আছে। এটা সঠিকভাবে না হওয়া পর্যন্ত এটা শুরু হবে। এখানে আবার চেক পয়েন্ট আছে, এটা সঠিকভাবে না হওয়া পর্যন্ত এই ধাপটা শুরু হবে না। তাহলে আমরা ইন্টারফেস দশাটা করলাম। এরপরে আমাদের কাছে এসেছে মাইটোসিস। আমরা বলেছি মাইটোসিসকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এই মাইটোসিসের এই সামান্য অংশটুকু হবে হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। এই সামান্য অংশটুকু হবে সাইটোকাইনেসিস। আর বাকি যে অংশটুকু থাকলো এটা হবে হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। এই সামান্য অংশ সাইটোকাইনেসিস আর বেশিরভাগ অংশ আবার ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে বর্ণনার সুবিধাতে আবার 5 ভাগে ভাগ করা হয়। সেগুলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টি ভাগে ভাগ করা হবে। আমরা পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করব। এখানে শুধু আমরা এইটুকুই জানি রাখবো, মাইটোসিসের 2টি, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস।
ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিসের আবার 5টা ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপ অতিক্রম করে ক্যারিওকাইনেসিস বিভাজনটা শেষ করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় ক্লাসে মাইটোসিস উদ্বিভাজন, ইন্টারফেজ তথা কোষ চক্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা এই দ্বিতীয় ক্লাসে মাইটোসিস শব্দ করেছি, মাইটোসিস বিভাজন বিজ্ঞানীর নাম করেছি, মাইটোসিস কাকে বলে করেছি, মাইটোসিসের বৈশিষ্ট্য করেছি। এরপরে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল 1953 সালে কোষ বিভাজন বা কোষ চক্র যে বর্ণনা করলে ইন্টারফেস গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে অ্যাডমিশন পরীক্ষাতেও কোশ্চেন হয়, বোর্ড পরীক্ষাতেও এমসিকিউ কোশ্চেন হয়। জি1-এ কত পার্সেন্ট সময় কি হয়ে থাকে, এসে কত পার্সেন্ট সময় কি হয়, জি2-তে কত পার্সেন্ট সময় কি হয়ে থাকে। এখানে আরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা অবশ্যই এগুলো বই থেকে অবশ্যই একটু করবা। চিত্রটা অনেক সময় দেখা গেছে এই চিত্রটা উদ্দীপক দিয়ে সৃজনশীল প্রশ্ন করা হয়েছে, সুতরাং এই চিত্রটাও আমরা অবশ্যই প্র্যাকটিস করব। আমরা যখন এই ক্লাসগুলো দেখব, আমি বরাবর প্রত্যেকটা ক্লাসে বলে থাকি অবশ্যই সাথে বই নেব, খাতা কলম বা পেন্সিল নিয়ে আমরা বসবো। আমার ক্লাসটা দেখার সাথে সাথেও বইটা একবার দেখে নেব। তাহলে একবার লেকচার দেখা হয়ে ক্লাসটা দেখা হয়ে গেল, একবার বইটা পড়া হয়ে গেল। তাহলে আমি যেগুলো দিলাম তার সাথে বইতে আরও কিছু নতুন তথ্য বা কোনো তথ্য থাকতে পারে, সেগুলো অ্যাড করে তোমার যখন ক্লাসে পড়াটা তৈরি করবো তখন কিন্তু নতুন একটা ক্লাসে পড়া তৈরি হবে। এই জন্য আমি যে পড়াটা পড়ালাম, এই পড়ার সাথে সাথে বইতে যে পড়াটা আছে সেই পড়াটাও তোমরা দেখবা, চিত্রটা প্র্যাকটিস করবে। এবং বরাবর যথাযথ বুঝাই বলতেছি, পড়া বুঝতে না পারলে অবশ্যই ক্লাসে ফোন করে ক্লাসে পড়াটা বুঝে নেওয়ার চেষ্টা করবা। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকো। আমাদের এই প্রচেষ্টা, তোমাদের আগ্রহ তোমাদের পড়াশোনাটাকে আরও অনেক দূর নিয়ে যাবে। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো দেখো, তোমরা যদি আমাদেরকে ফোন করে বলো, তাহলে আমাদের ক্লাসগুলো তৈরির আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে। এই জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকলো, তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবা, মনোযোগ সহকারে দেখবা, যাতে তোমাদের কাছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটা তোমাদের কাছে অনেক বড় সফলতা নিয়ে আসতে পারে। এই আশা রেখে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।